নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে দৃশ্যগুলো দেখলেন এবং এই স্ক্রিনের ওপর দিয়ে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই সমস্ত দৃশ্যগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের নয়। এতক্ষণ আপনারা জেনেও গেছেন এটা সোনাম ওয়াংচু অনশন পরবর্তী ককরোচ জনতা পার্টি সিজেপি, যেটাকে বাংলা করলে বলা যায় যে আরশোলা পার্টি, তাদের বিক্ষোভ যন্তর মন্তর দিল্লির সেখানকার দৃশ্য। আচ্ছা, এই দৃশ্যগুলোর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছেন শুধু দর্শকবৃন্দ? এই দৃশ্যগুলো পুরনো পশ্চিমবঙ্গের কথা মনে করে দিচ্ছে না? ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন ধরনের আন্দোলনগুলো সংগঠিত হতো আর বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি লুট তরাজ ভাঙচুর এই সমস্তগুলো হতো, এই দৃশ্যগুলো তো সেগুলোকে মনে করে দিচ্ছে। এই এপিসোডটা অবশ্যই এই সোনাম ওয়াংচু বা ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে ধর্নার যে ইস্যু, রাহুল গান্ধী সেখানে ঢুকে পড়া, এই সমস্ত নিয়ে নয়। কিন্তু এটা সত্ত্বেও আজকে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ে এই জিনিসটা দিয়ে এই এপিসোডটা শুরু করতে হলো। তার কারণটা খুব সহজ। মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম আর এই 21শে জুলাই দুটো প্রায় সমার্থক হয়ে গেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ওনাদের ওই কালীঘাট তৃণমূলের যে অনুষ্ঠান বা সভা, তাতে এসে ঘোষণা করেছেন যে তিনি এবার আরশোলা দলে মিশে যেতে পারেন বা আরশোলাদের এবার সাপোর্ট দিতে পারেন সিজেপিকে। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে। আবার বলছি, এখানে সিজেপি নিয়ে আলোচনা করতে বসিনি, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকের দিনটাকে বেছে নিলেন যে ওই জায়গাটাকে তিনি সাপোর্ট দেবেন? এর সাথে তিনি আরো বললেন তিনি নাকি জেলায় জেলায় বেরোবেন, এবার তিনি নাকি জেলায় জেলায় বেরোবেন। তা আজকে যে 21শে জুলাইয়ের দৃশ্য আমরা এই এত বছর ধরে, সেই 1994-95 সালের পর থেকে দেখে এসেছি, আজকে রাজ্য কি দেখলো সেটা শিয়ালদা স্টেশন তার প্রমাণ। শিয়ালদা স্টেশনকে এক ঝলক দেখে নিলে, আর যারা নিত্যযাত্রী তাদের মুখ থেকে যদি আপনারা শোনেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে 21শে জুলাই হচ্ছে, সেটা ওই অংশের মানুষ আর ওই টিভির পর্দা, যে সমস্ত টিভি চ্যানেল সেটাকে নিয়েই ঝাঁপিয়ে পড়ে দেখাতে থাকলো, তাদের মধ্যে সীমাবদ্ধ। এবার আসি আসল কথাটা। গায়ে মানে না আপনি মোড়ল, নিঃসঙ্গ হয়ে গেছেন তো বটেই, মানুষের দ্বারা পরিত্যক্ত, প্রত্যাখ্যাত। আর একটা জিনিস বেরিয়ে পড়েছে, তিনি প্রতারক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় স্টেটমেন্ট দিয়ে না, কমিশনের রিপোর্ট পড়ে জানিয়ে দিয়েছেন তিনি কত বড় প্রতারক। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ যাদেরকে নিয়ে, সেই তদন্তটা, 21শে জুলাইয়ের তদন্তকে তিনি নিজেই সেখানে সাক্ষী দেননি। 21শে জুলাই তদন্ত কমিশনের, চ্যাটার্জি কমিশনের রেকমেন্ডেশন তিনি মানেননি, এবং সেই রিপোর্ট তিনি 15 বছর সরকারে ছিলেন
মানুষকে জানতেও দেননি। তিনি কি ভেবেছিলেন? তিনি এটা ভেবেছিলেন যে অনন্তকাল ধরে তিনি সরকারে থাকবেন আর কেউ সেটা জানতে পারবে না। তা এত বড় মুখোশ খুলে পড়ে যাওয়ার পরেও যখন সন্ধেবেলা কালকে এই নিয়ে সরগরম রাজনীতি, তিনি বেছে নিয়েছিলেন রাত্রির বেলাটাকে। ওই সভাস্থলে ছুটে যাওয়া, এই দেখো আমাদের তার ছিঁড়ে দিয়েছে, এই দেখো সভামঞ্চ ভেঙে চুরে দিয়েছে, ওনার নাটক অব্যাহত থাকলো, কেউ দেখলো না। তিনি নিজেও বুঝলেন, এটুকু তিনি বোঝেন যে ঠিক জল গরম হলো না, এসব করে খুব একটা লাভ হলো না, মানুষ এগুলোকে নিচ্ছে না, বিরক্ত বোধ করছে। আর শেষ উপায় যেটা পড়েছিল, আজকে 21শে জুলাইয়ের মঞ্চে উঠে ওনার স্বভাব সচ্ছিদ্ধ বক্তৃতা বা পদ্ধতিতে তিনি একের পর এক বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগগুলো করে যাবেন। ইন্টারেস্টিং লেগেছে যে জায়গাটা, সেটা যে মানুষকে নাকি প্রচুর পরিমাণে কেস দেওয়া হচ্ছে, অসহায় তাদের নাকি কেস দেওয়া হচ্ছে। আবার এটাও বললেন, কেসে কি তোমরা ডরাও? অভিষেকের তো 400 কেস দিয়েছে, কে জানে 1000-1500 কেজির বাচ্চা যদি হতে পারে তাহলে তো অনেক কিছুই হতে পারে। রাকেশ শর্মা যদি চাঁদে বসে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে যদি অনশন ভাঙার জন্য ফলের রস খাওয়াতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে। এপাং ওপাং ঝপাং হতে পারে। আমরা সবাই ড্যাং ড্যাং হতে পারি না, পারি আর না, এই নাটা হয়ে গেছেন উনি। এইবার একটা বক্তব্য, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায়, গ্রামাঞ্চলের ছেলে আমরা, আমাদের ছোটবেলায় তখন এত পাকা বাড়ি টাড়ি গ্রামাঞ্চলের দূর দূরান্তের গ্রামে হয়, মাটির বাড়ি, খড়ের চাল। আর শীতকালে কি দেখা যেত, এই সেখানে বসে রান্না বান্না রাত্রির বেলা করতে গেলে ওর থেকে ফুলকি উড়ে ওই খড়ের চালে অনেক সময় আগুন লেগে যেত, বাড়ি আগুন লেগে যেত, মর্মান্তিক একটা ধ্বংসাত্মক চেহারা। এবং আমরা ছেলে বুড়ো বাচ্চা যা কিছু আছে সবাই একটা করে বালতি নিতাম, ওই রকম আগুন কোথাও দূরে দেখলে বালতি নিয়ে আমরা ছুটতে আরম্ভ করতাম ওই আগুনটাকে দেখে। কার বাড়ি তো সেটা জানি না, কোথায় হচ্ছে সেটা জানি না, কিন্তু আগুনের আলোটা যেখান থেকে দেখা যাচ্ছে সেই অভিমুখে চারপাশের সমস্ত মানুষজন আগুন আগুন বলতে বলতে ছুটতো এবং বালতিটা হাতে অবশ্যই থাকতো। সেই বালতি নিয়ে ছুটে আমরা যখন যেতাম, তারপরে সত্যি কথা বলতে কি তখন তো দমকলে ফোন করতে গেলেও একটা ফোন ছিল না সে তৎকালীন সময়। কখনো কোনো একটি সরকারি অফিসে, পোস্ট অফিসে তার ঘর বলা হতো তাকে, বা কোনো একটা জায়গায় লাইব্রেরি বা কলেজে সরকারি কোনো জায়গায় টেলিফোন থাকতো, সেটা রাত্রির বেলা অসাধ্য ব্যাপার। ফলত সেই ছুটে গিয়ে যখন মানুষজন পৌঁছতো তখন পুকুর থেকে লাইন দিয়ে জল দেওয়া হতো সেই আগুনে, চেন সিস্টেমে পর 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 করে দাঁড়িয়ে, একজন সামনে একজন পিছন মুখ করে দাঁড়িয়ে একজন পুকুর থেকে জল তুলতো, সেই জলটা চেন সিস্টেমে চলে যেত, গিয়ে সেই জলটা দিয়ে 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 সেই ঘরের আগুনটাকে নেভানোর চেষ্টা হতো। গৃহস্থ যার এই ঘর পুড়েছে, অনেক ক্ষেত্রে দেখা যেত সেখানে গবাদি পশু আছে, সেই গবাদি পশুটাকে বাঁচানোর চেষ্টা করা, ভিতরে যদি কোনো শিশু থাকে, কেউ যদি আটকে পড়ে থাকে তাকে বাঁচানোর চেষ্টা করবার জন্য সকলে আর একটা দল করে সেইটাকে রেস্কিউতে নেমে পড়তো। হাতে বাঁশ থাকতো যাতে আগুনের জিনিসগুলোকে ঠেকিয়ে সরিয়ে সেগুলো থেকে উদ্ধার করা যায়। এবার সব কাজটা যখন হয়ে যেত, অনেক ক্ষেত্রেই দেখা যেত বিশেষ কিছু বাঁচানো যেত না। যখন যখন খুব দ্রুত সে ব্যবস্থাটা নেওয়া যেত, চারপাশের প্রতিবেশী এসে যেত, অনেক বাড়ি এইভাবে বাঁচানো গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেত মানুষজন, গবাদি পশু হয়তো বাঁচানো গেল, কিন্তু ঘরটার মধ্যে যেগুলো জিনিসপত্র আছে সেগুলো অতটা আর বাঁচানো গেল না, ভস্মীভূত হয়ে গেছে। কিছুটা অবশ্যই দ্রুত সরিয়ে যেটুকু পারা গেছে, জল লেপ্টে পড়ে আছে সেগুলো কাদা মাখামাখি হয়ে। এই ছিল মর্মান্তিক একটা অবস্থা। এটার নাম হচ্ছে ধ্বংস। কিন্তু একটা জিনিস
ওই গ্রামে আমরা ছোট ছিলাম, আমাদের বাপ কাকাদের সঙ্গে আমরা ছুটতাম, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের এনশিওর করতে হতো, সেখানে যারা বড়রা থাকতেন টর্চ হাতে বা দিনের বেলা হলে ভালো করে দেখা হতো। রাত্রিরে হলে একটা সুবিধা ছিল, রাত্রিরে আগুনকে দেখা যায়, দিনের বেলা ওই আগুনটাকে কিন্তু দেখা যায় না। একটা জিনিস এনশিওর করতে হতো, শুধু দর্শকবৃন্দ যাদের এই অভিজ্ঞতা আছে তারাও কমেন্টে জানাবেন, সেটা কি? এই কেউ যাবি না, পুরো ঘরটার চারপাশে ভালো করে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখ কোথাও আগুন চাপা পড়ে নেই তো, একটা ফুলকিও যেন না থাকে। তাহলে ওই ফুলকিটা আবার হাওয়া দেবে খানিকক্ষণ পরে, ওই ফুলকিটা উড়ে পাশের ঘর জ্বালিয়ে দেবে। তারা তো তখন আরো রাত হয়ে যাবে, তখন তারা শুয়ে ঘুমিয়ে পড়বে, তাহলে পাশের ঘরটা কিন্তু আগুন লেগে যাবে, আরো একটা পাশের ঘর আগুন লেগে যাবে, এবং এই ঘটনা ঘটতো। আর এই ঘটনার থেকে কিন্তু অনেক কিছুর মধ্যে থেকে শিক্ষা নিতে বলবো, যে যা কিছু ধ্বংস করতে পারে, যা কিছু ক্ষতিকর, আমি এই নিয়ে এপিসোডও করেছি চাণক্য নীতি দিয়ে, যে কোন কোন জিনিসকে অঙ্কুরে বিনাশ করতে হয়, টিকিয়ে রাখতে নেই। যখন ওই ফেক অনশন মঞ্চ বলে এখন সবাই বলেন 26 দিনের অনশন, সেখানে বামফ্রন্টের মধ্যে থেকেও অনেক বলিষ্ঠ নেতা বলেছিলেন ওই মাচাটাকে ভেঙে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের মানুষকে 15 বছরের এই অভিশাপ দেখতে হতো না। ঠিক ওখানে দিল্লিতে যন্তর মন্তরে ওই অনশন, তৎপরবর্তীতে ওই সোনাম ওয়াংচুককে হসপিটালে নিয়ে যাওয়া, আর তারপরে দেখুন এই অরাজক অবস্থা। আর যার যেরকম স্বভাব, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার সাপোর্ট এক্সটেন্ড করলেন ওই ককরোচ জনতা পার্টিকে। এবার কি কেন করলেন এসবের উত্তর আপনাদের সবার জানা। টুকরে টুকরে গ্যাং, যে আন্দোলনটা ওখানে শুরু হয়েছিল শিক্ষা কেন্দ্রিক একটি প্রতিবাদ সভা দিয়ে, সেটাতে হিন্দু দেবদেবীর পোস্টার নিয়ে অপমান করা, সেখানে এসএফআই, ডিওয়াইএফআই, এআইএসএ, এই সমস্ত বামপন্থী সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো সেখানে গেল। তৎপরবর্তীতে সেখানে রাহুল গান্ধী চলে গেলেন, মাঝখানে কেজরিওয়াল গেলেন, এবং সেখানে ছাইয়া ছাইয়া গান, সেই ছাইয়া ছাইয়া গানের তালে তালে সেই আন্দোলন চলতে থাকলো। তৎপরবর্তীতে কাশ্মীর নিয়ে স্লোগান উঠল, কাশ্মীরের 370 ধারাকে সমালোচনা করে স্লোগান উঠল। ভেবে দেখুন বিষয়টা। আর ওই টুকরে টুকরে গ্যাং যেখানে থাকবে, সেখানে টুকরে টুকরে গ্যাংয়ের অন্যতম একজন, তিনি বা না গিয়ে থাকেন কতক্ষণ, যেখানে এই রাজ্যে তো তার আর কিছু নেই, কিন্তু ওখানকার উৎপাত, ওখানকার এই অরাজক যে পরিস্থিতি আপনাদেরকে আজকে দেখালাম, সেটা আবার যদি এখানে করা যায়, এ তো তার সলতে পাকানো এক প্রকার। কারণ বিকৃত মানসিকতা, লুটপাট করে খাওয়া, মানুষকে অত্যাচার করা, মানুষকে প্রতারণা করা, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতারণা। সারা রাজ্যের মানুষকে, বহু তৃণমূল কর্মী ওই আবেগে অতগুলো বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে, এবং এবার তো সেটা তদন্তের আওতায় এসে যেতে পারে যে ওটাও ফেব্রিকেটেড ছিল কিনা, বানানো ছিল কিনা, যেটা মদন মিত্রের মুখ থেকে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তাহলে তাহলে এই যে পালা বদল হয়ে গেছে, সবাই ভাবছেন যে সব ঠান্ডা ঠান্ডা কুল কুল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সংখ্যা নেই, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লুম্পেন বাহিনী,
ওনার দুষ্টু ছেলের দল, তারা কোনো ঘাটে নৌকো বাঁধতে পারছে না। এক তো বিদেশি যেটা ছিল সেটা পালাচ্ছে, সেই নিয়ে অনেকগুলো এপিসোড করেছি, কিন্তু এখানে থেকে গিয়ে তারা কোনো ঘাটে নৌকো বাঁধতে পারছে না। তারা অপেক্ষায় আছে উনি কবে তাদের আবার উস্কে তুলতে পারে। এখন দেখার যে এই পুরো জায়গাটায় জল ঠিকঠাক পড়েছে না এখনো ফুলকি দেখা যাচ্ছে। যদি ফুলকি দেখা যায়, বুদ্ধিমানের কাজ জল ঢেলে একেবারে পুরোপুরি ঠান্ডা ঠান্ডা কুল কুল করে দেওয়া। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, সমস্ত অরাজকতার বিরুদ্ধে একটি সুস্থ নাগরিক সমাজ গড়ে উঠুক। তার জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।